উত্তেজনার কপলটায় অরক্তিম হয়ে উঠেছে, ঠোঁটের কোণে খেলে যাচ্ছে এক ভুবন ভোলানো চপল হাসি। ও যখন নিজের এই আনন্দটুকু উদযাপনে আত্মহারা, ঠিক তখনই কক্ষে নিস্তব্ধতা চিরে কারোর গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। মেবি পায়ের ওই ব্যান্ডেজটার দয়াতেই আপাতত আপনি মাটিতে আছেন। নইলে আপনার যা রিয়াকশন, মনে হচ্ছে এখন উইংস গজিয়ে জানালা দিয়ে উড়াল দেবেন। তা সকাল সকাল ঘরে এমন কি মহামূল্যবান সম্পদ আবিষ্কার করলেন যে এমন লাফালাফি শুরু করেছেন? হুট করে আর্যর প্রশ্নে সম্বিত ফিরে পেল তৃষা। বিদ্যুৎ বেগে ঘুরে তাকাতেই দেখল দরজার কপাটে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর্য। তৃষা তৎক্ষণাৎ হাতের ফোনটা বুকের সাথে চেপে ধরে ও একগাল হেসে আর্যর তীক্ষ্ণ চাহনি উপেক্ষা করে চপল কণ্ঠে বলল, মহামূল্যবানী মিস্টার। আজ আকাশ থেকে আস্ত একটা নক্ষত্র আমার সামনে খসে পড়েছে। আপনি বুঝবেন না, আপনার ওই রাফ অ্যান্ড টাফ লাইফে এমন ইমোশনাল ডাটাবেজ তো জ্যাম হয়ে পড়ে আছে। শুধু শুনুন, আজ আমার জীবনে ওয়ান অফ দ্য বেস্ট মর্নিং। তৃষার অগোচরে আর্য ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। তবে পরক্ষণে নিজেকে সামলে ও পকেটে হাত গুজে ধীর পায়ে তৃষার দিকে এগিয়ে আসতে আসতে বলল, নক্ষত্র কিংবা ধূমকেতু যাই হোক, সেগুলো ধরার আশায় আকাশে উড়াল দেওয়ার চিন্তা করলে রিমেম্বার ইট, আপনার গ্রাউন্ড কন্ট্রোল কিন্তু এখনো আমার হাতে। ঠিক সেই মুহূর্তেই দরজার পর্দা সরিয়ে ঝড়ের বেগে ঘরে ঢুকলো টুইঙ্কেল। ওর পরনে একটা কাঁচা হলুদ রঙা বারবি ফ্রক, লালচে চুলগুলো দুপাশে ছুটি করা, তার মাঝে ছোট ছোট গাঁদা ফুল গোজা। ও তৃষার দিকে ছুটে এসে ওর হাঁটু জড়িয়ে ধরে মিষ্টি কণ্ঠে শোধালো, বানি, তোমার পা কি ঠিক হয়ে গেছে? এখন কি আর ব্যথা করছে? পাপা কি তোমাকে আবার কোনো তিতো মেডিসিন দিয়েছে? তৃষা কালক্ষেপ না করে ঝট করে টুইঙ্কেলকে পাচাকোলা করে কোলে তুলে নিল। ও নরম তুলতুলে গাল দুটোতে একের পর এক শব্দ করে চমুখে উচ্ছ্বসিত গলায় বলল, হ্যাঁ সুইটার্ট, আমার সব ব্যথা একদম ভ্যানিশ হয়ে গেছে। বানি এখন একদম সুপার ফিট। তুমি রেডি হয়ে গেছো? চলো আমরা এখন নিচে যাব। টুইঙ্কেল খুশিতে হাততালি দিয়ে আর্যর দিকে তাকিয়ে বলল, শুনলে তো পাপা, বানির পা ঠিক হয়ে গেছে। তাই বানিকে আর তোমার ওই বাজে মেডিসিন খেতে হবে না। চলো বানি। আর্য একপাশে দাঁড়িয়ে ওদের এই নির্মল সক্ষতা দেখছিল। হুট করে কি যেন ভেবে মুচকি হাসলো। অতঃপর গলা খাকারি দিয়ে বলল, নিচে যাওয়ার আগে ড্রেসিংটা চেক করে নেবেন। তৃষা টুইঙ্কেলকে নিয়ে ঘর থেকে বের হওয়ার সময় আর্যর দিকে তাকিয়ে খানিক ভেঙিয়ে বলল, আপনার শুধু ডিসিপ্লিন আর কমান্ড। আজ আনন্দ করার দিন মিস্টার, সো কোনো কমান্ড আজ কাজ হবে না। বলেও টুইঙ্কেলকে নিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। ওরা যেতেই আর্য জানালার পাশে গিয়ে দাঁড়ালো। বাহিরের রোদর তখন আরো তপ্ত হয়েছে। ও নিজের ফোনের স্ক্রিনে একবার দিশাকে পাঠানো মেসেজটার দিকে তাকালো আর মনে মনে বিড়বিড়িয়ে বলল, Crazy girl, your star is already captured in the palm of your hand. আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশীর উপস্থিতিতে রীতিমতো জনাকীর্ণ উদ্যানে পরিণত হয়েছে তালুকদার মঞ্জিল। তৃষা খুশি মনে টুইঙ্কেলের সাথে সিঁড়ি বেয়ে নামতেই কানে এলো সম্মিলিত হাসির কলতান। ড্রয়িং রুমের এক কোণে শীতল পাটি বিছিয়ে বসেছেন বাড়ির প্রবীণারা। রোপর থালায় কাঁচা হলুদের গাঢ় হলদেটে আভা, আর তার উগ্রঘ্রাণে চারপাশটা ম করছে। তৃষাকে দেখে জাহানারা বেগম চশমার ওপর দিয়ে একবার তাকিয়ে স্নেহার্দ কণ্ঠে ডাকলেন, তৃষা, এদিকে আয় মা। টুইঙ্কেলকে নিয়ে এখানে বস। তৃষা সামান্য ঘুরিয়ে এগিয়ে গিয়ে তাদের পাশে বসতেই গুলশানারা বেগম ওর মাথায় হাত বুলিয়ে শুধালেন, এখন শরীরের অবস্থা কেমন রে মা? কাল তো যা কাণ্ড বাঁধিয়েছিলি, আমরা তো ভয়ে রীতিমতো শেষ হয়ে যাচ্ছিলাম। তৃষা এক চিলতে সলজ্জ হাসি হেসে বলল, খালামণি, এখন একদম ঠিক আছি। গুলশানারা বেগম মুচকি হেসে বললেন। যাক, আলহামদুলিল্লাহ। তবে ওদের কথোপকথনের মাঝে জাহানারা বেগমের জহুরির চোখ তৃষার সাধারণ সালোয়ার কামিজের ওপর গিয়ে স্থির হয়েছে। তিনি ভ্রুকুচকে কিঞ্চিত শাসনের সুরে বললেন, হলুদ বাজার প্রায় শেষ হতে চললো, আর তুই এখনো এই সাদামাটা বেশে আছিস কেন? গায়ে হলুদের দিনে বাড়ির বড় বউ হয়ে তুই কি এভাবেই সবার সামনে যাবি নাকি? শাড়ি পরিসনি কেন? তৃষা আমতা আমতা করে বলল, আসলে আম্মু, আমি তো শাড়ি ঠিক মতো সামলাতে পারি না। তার উপর পায়ে এই ব্যান্ডেজ, পড়ে যাওয়ার ভয় আছে তো। হ্যাঁ, হুম, কোনো ওজোর শুনবো না। শাড়ি পরতে পারিস না বলে কি সারা জীবন এভাবে থাকবি?
তিনি কিছুটা দূরে দণ্ডায়মান তামান্নাকে উদ্দেশ্য করে রীতিমতো হাঁকডাক শুরু করলেন। তামান্না, এই তামান্না, এদিকে আয় তোমা। তৃষাকে উপরে নিয়ে যা, একদম নিখুঁত করে শাড়ি পরিয়ে দিয়ে তবে নিচে নামাবি। আমি যেন ৮ ঘন্টার মধ্যে আমার মেয়েটাকে শাড়ি পরা অবস্থায় দেখি। তামান্না এক ছুটে এসে তৃষার হাত ধরল। তৃষা অসহায়ভাবে টুইঙ্কেলের দিকে তাকালো, কিন্তু টুইঙ্কেলও তখন দাদুন্দির দলে যুক্ত হয়ে পড়ল। হ্যাঁ বানি, শাড়ি পরলে তোমায় একদম ফেরিদের মতো লাগবে। জলদি যাও। তৃষা অগত্যায় তামান্নার সাথে সিঁড়ির দিকে পা বাড়ালো। কিছুক্ষণ বাদে ড্রয়িং রুমের কোলাহল স্থিমিত হয়ে এসেছে। বাড়ির আবাল বৃদ্ধ বনিতা যখন উৎসবের আমেজে প্রাঙ্গণে মত্ত, সকলে জোড়াজোড়িতে আর্য উপস্থিত সেখানে। তবে তা অনুপস্থিতিরই নামোদর। ওর পার্শ্ববর্তী একটা সোফায় হেলান দিয়ে ল্যাপটপের নীলচে আলোয় নিমগ্ন ছিল। যান্ত্রিক জগতেরই নিবদ্ধ ছিল ওর ধ্যান জ্ঞান। হঠাৎ নিস্তব্ধতা চিরে টুইঙ্কেলের উচ্ছ্বসিত চিৎকার প্রতিধ্বনিত হলো। ও বানি, তোমাকে তো একদম ফেরিদের মতো লাগছে। আর্যর আঙুলগুলো কিবোর্ডে থমকে গেল। সে অলস চাহনিতে সিঁড়ির দিকে তাকাতেই বুকের ভেতরটা যেন এক অচেনা স্পন্দনে কেঁপে উঠল। ধীরলয়ে এদিকেই এগিয়ে আসছে তৃষা। কাঁচা হলুদ রঙা শাড়িটা ওর তন্নি দেহে মায়াবী লতার মতো জড়িয়ে আছে। ওর কাজল কালো টানা দুটি চোখ আজ বড্ড গভীর, যার অতল গহ্বরে ডুবে যাচ্ছে হয়তো আর্য। ওর যান্ত্রিক মস্তিষ্ক মুহূর্তের জন্য অকেজ হয়ে পড়ল। ও ল্যাপটপ থেকে দৃষ্টি সরিয়ে ও এক দৃষ্টি চেয়ে রইল সেই জীবন্ত উপমাক্যব্যটির দিকে। পরক্ষণে নিজের এমন বেহায় দৃষ্টির দরুন নিজেই লজ্জিত হলো। সংকুচিত নেত্রেই ফের ল্যাপটপে মনোনিবেশ করার ব্যর্থ প্রচেষ্টা চালালো। এদিকে তিশা নিজের বাঁধনহারা বিক্ষিপ্ত কেশরাজ সামলাতে তৎপর। টুইঙ্কেল দৌড়ে এসে ওর পা জড়িয়ে বলল, ও মাই কিউট বানি, তোমাকে একদম ইওলো অ্যাঞ্জেলের মতো লাগছে। তৃষা মুচকি হেসে টুইঙ্কেলের তুলতুলে চলখানা আলতো টেনে বলল। থ্যাংক ইউ বাটারফ্লাই। টুইঙ্কেল ওকে আরও কিছু বলতে চার আগে পাশ থেকে ভেসে আসলো জাহানারা বেগমের মুগ্ধ কণ্ঠস্বর। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মেয়েটা। উনি হাতে থাকা জিনিসগুলো পাশে রেখে তৃষার দিকে এগিয়ে এসে বললেন, মাশাল্লাহ, কারো নজর না লাগুক। তৃষা প্রসারিত হেসে জাহানারা বেগমের উদ্দেশ্যে বলল, দেখো তোমার কথায় শাড়ি পরছে, এবার শান্তি। হুম। গুলশানারা বেগম আর শাহানারা বেগমও মুগ্ধ দৃষ্টিতে অবলোকন করছে ওকে। তখনই পাশের সোফায় বসে থাকা এক দূর সম্পর্কের আত্মীয় জাহানারার দিকে ঝুঁকে বেশ কৌতূহলী স্বরে জিজ্ঞেস করলেন, হ্যাঁ গো জাহানারা, ওই যে হলুদ শাড়ি পরা মেয়েটি, এটি কে গো? তোমার কোনো আত্মীয় নাকি? জাহানারা বেগম একগাল তৃপ্তির হাসি হেসে তৃষার দিকে তাকিয়ে বললেন, আরে না না, ও তো আমার মেয়ে, আমার কলিজার টুকরো। মহিলাটি বিস্মিত দৃষ্টিতে তৃষাকে আপাদমস্তক নিরীক্ষণ করে বললেন, বলো কি, তোমার এত বড় মেয়ে আছে জানতাম না তো। সে যাই হোক, মাশাল্লাহ, এমন সুন্দরী মেয়ে। তাহলে আমাদের সম্পর্কটা একটু এগোনো যায়, তাই না জাহানারা? মানে? মানে আর কি, আমার ব্যান্ড হওয়ার জন্য প্রস্তুতি নাও তাহলে। আমার রিত তো লন্ডনে ব্যারিস্টারি করছে, তোমার মেয়ের পাশে ওকে কিন্তু মানাবে খাসা। ল্যাপটপের উজ্জ্বল স্ক্রিনের ওপর আর্যর আঙুলগুলো এক নিমিষে পাথরের মতো স্থির হয়ে গেল। ব্যারিস্টার ছেলে আর তৃষার বিয়ে, এই চারটে শব্দ ওর কানে বিষাক্ত তীরের ন্যায় এসে বিচ্ছে বারংবার। মুহূর্তের মধ্যে আর্যর শান্ত পেশিগুলো শক্ত হয়ে এলো। চল কঠোর হলো এক অনিয়ন্ত্রিত ঈর্ষার প্রবল ছাপটাই। প্রবল আক্রোশে ও সশব্দে ল্যাপটপটা বন্ধ করে দিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। মহিলাটি তখন উৎসাহ নিয়ে বলে যাচ্ছেন, কি বলো জাহানারা, আমার ছেলের সাথে তোমার এই মেয়ে কিন্তু একদম রাত ছোট। এক্সকিউজ মি। আর্যর ভরাট কণ্ঠস্বরে ওর দিকে ঘুরে তাকালেন মহিলাটি। সঙ্গে সঙ্গে আর্য নিজের ভেতরকার উত্তপ্ত আগ্নেয়গিরি শান্ত করার ব্যর্থ প্রচেষ্টা চালিয়ে যথাসম্ভব শান্ত কণ্ঠে বলল, আপনি কি নিজের ছেলেকে কোনো বিবাহিত মেয়ের সাথে বিয়ে দেওয়ার কথা ভাবছেন? মানে শি ইজ অলরেডি ম্যারিড অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি শি ইজ মাই ওয়াইফ মিসেস আরজু এহসান। আর্যর এই বিস্ফোরক ঘোষণায় সমগ্র তালুকদার প্রাঙ্গণে পিনপদ নীরবতা নেমে এলো। তৃষা আর্যর দিকে তাকাতেই আর্য আর এক মুহূর্ত দণ্ডায়মান রইল না। সেখান থেকে প্রস্থান করতে করতেই সামান্য চড়া গলায় তৃষার উদ্দেশ্যে বলল, রুমে এসো তৃষা, আই নিড ইউ কুইক।
আর্য গটগট পায়ে প্রস্থান করলো। অন্যদিকে ওর ভুলে যাওয়া শেষ কথাগুলোই সকলের উৎসুক দৃষ্টি একযোগে তৃষার ওপর নিবদ্ধ হয়েছে। ও লজ্জায় তৎক্ষণাৎ মাথা নিচু করে মাটির দিকে চেয়ে রইল। লজ্জায় আড়ষ্ট হয়ে আসছে শরীর। ইচ্ছে করছে আর্যকে দু চারটে কথা শুনিয়ে দিতে, সবার সামনে এমন কথাবার্তার জন্য। আবার ভালো লাগছে সকলের সম্মুখে তার দেওয়া স্ত্রী সম্বোধনে। ও যখন মিশ্র অনুভূতির সাগরে অবগাহন করছে, ঠিক তখনই ফের ভেসে আসলো আর্যর কণ্ঠস্বর। কি হলো, কথা শুনতে পাওনি? বললাম তো দ্রুত আসো। আবারও আর্যর দমি সম্বোধন। তৃষার হৃদয়ের অদ্ভুত অদ্ভুত অনুভূতিগুলো দোলে দিয়ে যাচ্ছে। তবে পরক্ষণেই আর্যর অধিকার বোধের ওই অতর্কিত ঘোষণায় ও সলজ্জ পায়ে দ্রুত অনুগামিনী হলো। কিছুক্ষণ বাদ তৃষা ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো। শাড়ি পরার দরুন আসতে কিঞ্চিত দেরি হয়েছে ওর। ও ঘরে ঢুকে দেখলো আর্য ল্যাপটপের স্ক্রিনে গভীর মনোযোগ দিয়ে তাকিয়ে আছে। যেন একটু আগে সেই রণংদেহী মূর্তিটা স্রেফ একটা ভ্রম ছিল। তৃষা সামান্য এগিয়ে এলো। ও নুপুরের শব্দে আর্যর চোখের পলক একবারে স্থির হলো। তবেও মুখ তুলল না। তৃষা তড়িৎ কণ্ঠে প্রশ্ন ছুড়ল। ডাকছিলেন কেন? কোনো ইমার্জেন্সি? আর্য ল্যাপটপ থেকে চোখ না সরিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল। নাথিং। তৃষা বিরক্তিতে ভ্রু কুঁচকে বলল। নাথিং মানে? নিচে অতগুলো মানুষের সামনে সিন ক্রিয়েট করে ডেকে আনলেন, আর এখন বলছেন এমনি? আপনি কি জানেন আপনি আসার পরে ওখানে কি হচ্ছিল? আর্য এবার ধীরে স্থিরে ল্যাপটপটা একপাশে রেখে সোজা হয়ে বসলো। তীক্ষ্ণ দৃষ্টি তৃষার কাজল কালো চোখের ওপর নিবদ্ধ করে শান্ত স্বরে বলল। মানুষের ভাবনায় বা কর্মকাণ্ডে আমার বিন্দুমাত্র কিছু আসে যায় না। তবে আমার আমার লিভিং রুমের সোফায় বসে কেউ আমার পার্সোনাল প্রপার্টি নিয়ে ডিল করবে, সেটা আমার সহ্য করার মতো পেশেন্স নেই। তৃষা নাক কুচকে বলল। পার্সোনাল প্রপার্টি? আপনি কি আমার বাজারের কোনো কমোডিটি মনে করেন? আর ওই খালামুনি তো জানতেন না যে আমি আপনার, মানে আমরা বিবাহিত। আপনি ওনাকে ওভাবে না বললেও পারতেন। বলতাম না? উনি তো আপনার জন্য লন্ডনের ব্যারিজটা ঠিক করে ফেলেছিলেন। তো আপনি কি চাচ্ছিলেন আমি ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করি? তৃষার কথা বাড়ালো না। এই লোকের সাথে তর্কে জেতা মানে অরণ্যে রোদন করা। ও বিরক্তি নিয়ে গটগট করে দরজার দিকে পা বাড়ালো। ফালতু বক বক, আমি নিচে যাচ্ছি। তৃষা দরজার হাতলটা ধরতেই পেছন থেকে আর্য সে ভরাট গম্ভীর কণ্ঠস্বর বর্ষার মতো ওকে বিঁধল। 1 মিনিট তৃষা। তৃষা থেমে গেল, তবে পেছন ফিরল না। আবার কি? আর্য কোনো উত্তর দিল না। অধীর লয়ে পা ফেলে তৃষার ঠিক পেছনে এসে দাঁড়ালো। ওর শরীরে সে পরিচিত কড়া পারফিউমের সুবাস নাসারন্ধ্রে ধাক্কা দিতে তৃষা পিছু হটতে চাইল, কিন্তু বিপত্তি বাঁধল পিছনে থাকা দেওয়ালে। আর্য অত্যন্ত এগিয়ে এসে তৃষার দিকে না তাকে ওর একটা হাত নিজের হাতের মুঠোয় নিল। আর্য রেহেন আকস্মিক স্পর্শে থরথরিয়ে কেঁপে উঠল তৃষার ক্ষীণ কায়া। পরক্ষণেই ওর অনুভূত হলো আর্য খুব সাবধানে ওর হাতের সাধারণ কাচের চুড়িগুলো একটা একটা করে খুলে টেবিলের ওপর রাখছে। তৃষা বিস্ময় বিস্ফোরিত নেত্রে দেখল আর্য একজোড়া নিখুঁত কারুকাজ করা স্বর্ণের বালা বের করে ওর ফর্সা কবজিতে সেগুলো পরিয়ে দিচ্ছে। ওর শীতল আঙুলের ছোঁয়া তৃষার স্পন্দিত ধমনীতে এক অচেনা সুরে এড়ে অবতারণা করছে। বালা পরানো শেষ হলেই আর্য তৃষার হাতের উপর নিজের আঙুলগুলো আলতো করে রাখল। ও দৃষ্টি তখনও তৃষার হাতের উপর নিবদ্ধ। তীব্র অধিকার বোধে ও অতুল কণ্ঠে বলল। এগুলো যেন হাত থেকে খোলা না হয়। তৃষা বোকা দৃষ্টি মেলে তাকাতে আর্য এবার খানিক ধমকের সুরে বলল। বুঝেছেন? তৃষা বোকা দৃষ্টি মেলে মাথা নাড়িয়ে বলল। হুম। মুহূর্তখানিক অতিবাহিত হতে তৃষাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে আর্য ভ্রুকুচকে কিঞ্চিত আড়ষ্ট গলায় বলল। ওভাবে কি দেখছেন? তৃষা এবার একটু সাহস সঞ্চার করে সরাসরি আর্যর চোখের দিকে তাকিয়ে হাঁটা না ছাড়িয়ে বেশ চপল স্বরে পাল্টা প্রশ্ন করল। আসলে আমি একটা কনফিউশনে আছি মিস্টার। আপনার প্রবলেমটা ঠিক কি বলুন তো? একবার আপনি আপনি বলে বড্ড ফর্মাল হয়ে যান, আবার হুট করে তুমি বলে গিয়ে না, মানে আপনার সিস্টেম কি মাঝে মধ্যে হ্যাং করে নাকি? আর্য মুহূর্তকাল স্তব্ধ হয়ে রইল। অতঃপর কি যেন ভেবে ও তৃষার কবজিটা আলতো করে ছেড়ে দিয়ে এক কদম পিছিয়ে দাঁড়ালো। পকেটে হাত গুজে জানালার বাহিরে রোদ্দুরের দিকে তাকিয়ে খুব ধীর লয়ে বলল। নাথিং। তৃষা সন্দেহান দৃষ্টিতে আর্যর দিকে তাকিয়ে বলল।
সত্যি তো নাকি আপনি আন্টির ছেলের কথা শুনে অনেক জেলাস হচ্ছিলেন? আর্য এবার সরাসরি তৃষার চোখের মনির দিকে চাইল। সেই দৃষ্টিতে শত সহস্র অব্যক্ত শব্দের আনাগোনা, অথচ ও পরক্ষণেই নিজেকে সামলিয়ে নিয়ে গাম্ভীর্যে নিজেকে আবৃত করে বলল, জেলাস, জাস্ট প্রোটেক্টিভ। নিজের একান্ত ব্যক্তিগত জিনিসের ওপর অন্য কারো নজর পড়া আমার একদমই পছন্দ না, দ্যাটস ইট। আজ তৃষার প্রস্থানের পর কিঞ্চিত নিস্তব্ধতা নেমে এসেছিল প্রাঙ্গণে। পরক্ষণেই পূর্ণোদ্যমে শুরু হলো হলুদি আয়োজন। চারিদিকে হলুদ শাড়ির বর্ণিল ছটা আর গাঁদা ফুলের উগ্র সুবাসে উৎসবের আমেজ এখন তুঙ্গে। সবাই আবার মেতে উঠছে হাসি ঠাট্টায়। তবে সেই মহিলাটি অর্থাৎ লিমা খানম তখনও বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠতে পারেননি। তিনি আমতা আমতা করে জাহানারা বেগমের দিকে তাকিয়ে কিঞ্চিত অপ্রস্তুত গলায় বললেন, জাহানারা, তুমি একবারও বললে না যে এটি তোমার বড় ছেলের ঘরের ঘরণী? আমি তো আকাশ থেকে পড়লাম, আর তোমার ছেলে যেভাবে সবার সামনে হুঙ্কার দিয়ে উঠলো, বাপ রে! জাহানারা বেগম একগাল হেসে মহিলার দিকে তাকিয়ে বললেন, আরে বোন, আমি তো বলতে চাচ্ছিলাম, কিন্তু তার আগেই তো। ওনাকে কথা শেষ করতে না দিয়ে মহিলাটি লজ্জিত মুখে শাড়ির আঁচলটা একটু টেনে বললেন, তা তো দেখলামই, কিন্তু এত বড় লজ্জা পেতে হলো আমার, বলো তো? আমি তো ভেবেছিলাম তোমার এই মিষ্টি মেয়েটি এখনো কুমারী। জাহানারা বেগম এবার খানিকটা রসিকতার সুরেই বললেন, আরে বোন, লজ্জার কি আছে? আমার ছেলেটা একটু অমনি, বড্ড জেদি আর বেশি পজেসিভ। ও তো ওর জিনিসের ওপর কারো ভাগ বসানো সহ্যই করতে পারে না। ও যখন সামনে দাঁড়িয়ে থাকে তখন আমারও মাঝে মাঝে সাহস হয় না ওর কথার উপর কথা বলার। মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে তৃষার যাওয়ার পথের দিকে তাকিয়ে রইলেন। তিনি নিজের মনেই বিড়বিড় করে বললেন, তা তো দেখলামই, কি একখানা বাঘের মতো চাহনি ছেলের। কিন্তু মানতেই হবে জাহানারা, তোমার ছেলের পছন্দ একদম জহুরির মতো। মেয়েটা যেমন মায়াবী, আর্যর পাশে ওকে ঠিক তেমনই মানিয়েছে। আর সবচেয়ে ভালো লাগে তোমার ছেলের ওকে আগলে রাখাটা। পাশ থেকে গুলশানারা বেগম ফিক করে হেসে ওঠে ফোড়ন কাটলেন। আরে আপা, আর্য যে যত্নের ধারা, তাতে মানুষ তো দূর। আমার মনে হয় আর্যর এই ধমকের পর এখন আর কোনো পশু পাখিও তিশার দিকে চোখ তুলে তাকাতে ভয় পাবে। উপস্থিত অন্য আত্মীয়রা হাসিতে ফেটে পড়ল। তামান্না এগাল হেসে বলল, ঠিক বলেছো খালামানি, ভাইয়া যেভাবে হুমকি দিয়ে ভাবিকে উপরে নিয়ে গেল, জিও জিও বলতেই হবে, তৃষা ভাবির কপাল আছে। পাশ থেকে রাইসা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, হ্যাঁ রে আপু, তৃষা ভাবিমণিরই কপাল। আর আমাদেরগুলো হুদাই হুদাই 4 আঙ্গুল হইছে। কিছুক্ষণ বাদে সেখানেই ধীরলয় উপস্থিত হলো তৃষা। তামান্না রাইসার খুনসুটি তখনও থামেনি। এমন সময় হুট তৃষাকে পুনরায় সেখানে পদার্পণ করতে দেখে উপস্থিত সবার মাঝে মৃদু হাসির হিল্লোল বয়ে গেল। তৃষা কিছুটা লজ্জিত ও কুণ্ঠিত চরণে এগিয়ে আসতেই রাইসা রসিকতার সুরে বলে উঠল, ও বাবা, ভাবিমণি যে আবার ফিরে এলো, তা ভাইয়ার কাছ থেকে এখানে অনুমতি মিলল তাহলে? নাকি আবার কিছুক্ষণ বাদে রুমে ডাকবে? হ্যাঁ। তৃষা আরক্ত মুখে নত নেত্রে দাঁড়িয়ে রইল। গুলশানারা বেগম ওর গাল টিপে দিয়ে টিপ্পনি কাটলেন, ছেলের আমার চোখে হারানো প্রেম এক মুহূর্ত চোখের আড়াল হওয়ার জো নেই। তামা আর্য কি উপর থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে নজর রাখছে, না কি সাথে কোনো বডিগার্ড পাঠিয়েছে? তৃষা আমতা আমতা করে বলল, খালামণি তুমিও? আর সেরকম কিছুই না, উনি জাস্ট এমনি। ওকে কথা শেষ করতে না দিয়ে তামান্না হেসে কুটিপাটি হয়ে বলল, থাক ভাবি, আর সাফাই গাইতে হবে না। ভাইয়ার ওই বাঘের চাহনি মনে পড়লে এখনো আমাদেরই পিড়ে চমকে ওঠে। আর দরকার নেই বাবা, বিয়ের আগে মোরে বরকে বিপদ ঠিক বানাতে চাই না। আসর জুড়ে যখন এই মধুর হাস্যকল্লোল আর রসাত্মক বাক্যালাপের জোয়ার বইছে, ঠিক তখনই এক্ষুনি সোফায় বসে থাকা
মায়ার অবয়বে কালবৈশাখীর মেঘ ঘনীভূত হলো। ওর তপ্ত নিঃশ্বাসে ঈর্ষার লেলিহান শিখা যেন প্রতি মুহূর্তেই দাউ দাউ করে চলছে। আর্যর ওই গম্ভীর ঘোষণা আর তৃষার প্রতি ওর এই প্রকাশ্য অধিকারবোধ সবই মায়ের হৃদয় তপ্ত সীসার মতো বিচ্ছে। ও দাঁতে দাঁত চেপে নিজের মায়ের উদ্দেশ্যে কর্কশ্বরে বিড়বিড় করল। মায়ের কটুস্বরে আসমা বেগম খানিকটা অপ্রস্তুত হলেন। মায়া আর এক মুহূর্ত সেখানে স্থির থাকতে পারল না। শাড়ির আঁচলটা ঝটকাই টেনে নিয়ে ও গটগট করে ভেতরের দিকে প্রস্থান করল। ওর প্রস্থানের ভঙ্গিটা লিমা খানমের নজরে আসতেই তিনি ভ্রুকুচকে জাহানারা বেগমের দিকে ফিরে কৌতূহলী স্বরে শুধালেন। হ্যাঁ গো জাহানারা, এই চটপটে মেয়েটিকে বড্ড রাশভারী মেজাজ তো। জাহানারা বেগম হালকা হেসেই দায়সারা গোছের উত্তর দিতে যাচ্ছিলেন, কিন্তু পাশ থেকে গুলশানারা বেগম ফোড়ন কেটে বললেন, ও আমাদের মেজ ভাইয়ের ছোট মেয়ে মায়া, একটু জেদি স্বভাবের তো, তাই হয়তো ভিড়ভাট্টা সহ্য করতে পারছে না। লিমা খানম মায়ের চলে যাওয়ার পথের দিকে কিছুক্ষণ অপলক চেয়ে রইলেন। ওনার জহুরি চোখ যেন মায়ের সুশ্রী অবয়ব আর দীর্ঘাঙ্গী গড়নের মাঝে কিছু খুঁজতে ব্যস্ত। তিনি গলাস্বর কিঞ্চিত খাদে নামিয়ে বললেন, মেয়েটি তো বেশ ডাগুর ডুগুর হয়েছে, তা বিয়ে শাদী হয়েছে নাকি? তৃষার দুষ্টুমি ভরা মস্তিষ্কে এবার এক দুষ্ট বুদ্ধি খেলে গেল। ও এক পায়ে গিয়ে এসে লিমা খানমের খুব কাছে বসে উৎসাহের সাথে বলল, না 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 আন্টি, ও তো এখনো সিঙ্গেল। আপনি মায়াকে কিন্তু সিরিয়াসলি কনসিডার করতে পারেন। শুধু না, দেখুন না, ও যেমন লম্বা তেমনি মায়াবী সুন্দরী, পড়াশোনাতেও বেশ ব্রিলিয়ান্ট। আমাদের মেজো কাকার বড্ড আদরের মেয়ে। আপনার লন্ডনী ব্যারিস্টার ছেলের পাশে মায়াকে কিন্তু একদম পারফেক্ট লাগবে। লিমা খানম এবার নড়ে চড়ে বসলেন। তিনি চশমার ওপর দিয়ে তৃষার চোখের মনির দিকে তাকিয়ে খানিক ভেবেচিন্তে বিজ্ঞের মতো মাথা নাড়িয়ে বললেন, বুদ্ধিটা কিন্তু মন্দ দাওনি বৌমা। মেয়েটার চোখ মুখের কাটিং বেশ সুন্দর। তা জাহানারা, কি বলো তুমি? সম্বন্ধটা নিয়ে কি একটু এগোবো নাকি? জাহানারা বেগমও তৃষার এই চতুর চাল দেখে মনে মনে হাসলেন। তিনি ভালো করেই আর্যর প্রতি মায়ের মনোভাব জানেন। তৃষাই ওনাকে অবগত করেছে ওনাকে এই ব্যাপারে, তাই পরিবেশটা হালকা করতে উনি বললেন, সে তো দেখাই যাবে বোন, আগে গায়ে হলুদের রংটা সবার গায়ে লাগুক, তারপর না হয় সম্বন্ধের রং নিয়ে আলোচনা করা যাবে। তৃষা অগোচরে হাসলো কথোপকথনে, মনে মনে বলল, এবার বুঝো চান্দু, অন্যের জামাইয়ের দিকে নজর না, আমি আগে মজা। গুলশানারা বেগমের স্বর্ণিবদ্ধ অনুরোধে ওকে পুনরায় অন্দরমহলে যেতে হয়েছিল। প্রয়োজনীয় সরঞ্জামাদি নিয়ে যখন ও পুনরায় হলুদিয়া উৎসবের প্রাঙ্গণে পা রাখল, ঠিক তখনই অতর্কিতে পেছন থেকে দুটি নরম হাতের তালু ওর আখি পল্লবদ্বয়কে নিবিড়ভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। তৃষা মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বিস্ময় বিহ্বল কণ্ঠে অস্ফুট স্বরে শোধালো, কে কে আপনি? পেছন থেকে কোনো প্রত্যুত্তর এলো না, কেবল একজোড়া চঞ্চল হাতের মৃদু চাপের মাঝে একরাশ চেনা নিস্তব্ধতা খেলা করতে লাগলো। তৃষা হাতের সামগ্রীগুলো অতি সন্তর্পণে পাশে সরিয়ে রেখে নিজের দুহাতে আগন্তুকের হাত দুটোকে স্পর্শ করল। বৈদ্যুতীয় স্পর্শে হৃদস্পন্দন ওকে জানান দিল এটোর প্রাণের সখী, ওর সমস্ত ভণ্ডামির সারথি, ও হৃদয়ের দর্পণ মেহসানা। আবেগের অতিষ্ঠর্যে তৃষা দুই হাতে মেহসানার হাতগুলো সরিয়ে দিয়ে ঘুরে দাঁড়ালো। সামনে প্রিয় সখীকে দেখা মাত্রই ওর চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি আর আনন্দের হিল্লোল বয়ে গেল। তৃষা ওকে জাপটে ধরে বলল, মেহু দোস্ত, তুই কখন এলি? তৃষার আবেগতাড়িত বাক্যগুলোকে উপেক্ষা করে মেহসানা ওর কপালে হালকা চাটি মেরে নাক কুচকে বলল, আরে বাবা, একটু দম তো নিতে দে। তৃষা ওকে ছেড়ে বলল, বল। কিছুক্ষণ হলো তোর কাছেই যাচ্ছিলাম, পরে দেখি তো এখানে। আর এমনিতে তো আমাদের আসার কথা আরো আগে ছিল, কিন্তু তোর ওই সার্জন দেবরের চক্করে দেরি হয়েছে। হামিদা আন্টিরা না পেরে বলছিল যে আমরাই চলে আসি, তখন ওনার টাইম বের হয়েছে। ও
মেহসানা এতক্ষণ আলাপচারিতায় ব্যস্ত থাকলেও ও মূলত তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষাকে পর্যবেক্ষণ করছিল। হঠাৎ ভ্রু নাচিয়ে তৃষার আপাদমস্তক পরখ করল। কি ব্যাপার মিসেস এহসান, এত সুন্দরী হয়ে গিয়েছো ডার্লিং। তোকে দেখে তো আমার নিজেরও বিয়ে করতে ইচ্ছে করছে রে। তো কি করে ফেল। মেহসানা মুখ বাঁকিয়ে বলল। বেড়াবা মুকুই। ওর প্রত্যুত্তরে তৃষা কিছু বলতে গেল, তার আগেই উঠোনের অপর পাশ থেকে ভেসে আসলো শাহনারা বেগমের কণ্ঠ। শাহনারা বেগমের কণ্ঠ কর্ণগোচর হতে তৃষা ওনার দিকে তাকিয়ে বললেন, খালামুনি তুমি যাও, আসছি। ওরা আর কালক্ষেপণ না করে ওদিকে এগিয়ে গেল। প্রাঙ্গণ জুড়ে তখন উৎসবের এক উন্মাতাল জোয়ার। শান বাঁধানো উঠোনের মাঝখানে অহনাকে ঘিরে বসেছে রমণীকুল। সুগন্ধি তেলের সাথে মেশানো কাঁচা হলুদের তীব্র ঘ্রাণে চারপাশটা যেন ম ম করছে। মুরব্বীদের হলুদ মাখানোর পর তৃষা আলতো করে এক চিমটি হলুদ অহনার কপালে আর গালে ছুঁয়ে দিল। একে একে ওকে হলুদ মাখিয়ে দিল প্রত্যেকটা নবকুড়ি। টুইঙ্কেল ছোট ছোট পায়ে এগিয়ে এসে তৃষার সাথে দাঁড়িয়ে হলুদ মাখালো অহনাকে। তারপর তৃষা হাতে সামান্য হলুদ নিয়ে আলতো করে ছুঁয়ে দিল টুইঙ্কেলের মিষ্টি তুলতুলে চোয়ালে। টুইঙ্কেলও নিজের ছোট ছোট হাত দ্বারা হলুদ আবৃত করল তৃষার মুখশ্রী। ইউ লুকিং সুইট বানি। তোমাকেও ভীষণ কিউট লাগছে সুইটার, একদম কিউটনেস ওভারলোড। টুইঙ্কেল মিষ্টি হাসলো, একে একে প্রত্যেকটা হলুদ মাখালো প্রত্যেকের, তবে বাদ পড়ল তৃষা। টুইঙ্কেল চলে যেতেই ও এক কোনায় চুপিসারে দাঁড়িয়ে আছে। কিছুতেই হলুদ মাখবে না, ও শাড়ি নষ্ট হয়ে যাবার ভয়ে। তবে ওর অগোচরেই চলছে এক দীর্ঘ পরিকল্পনা। রাইসা, তামান্না আর মেহসানা এই ত্রয়ীর চোখে তখন দুষ্টুমির ছিলিক। ওদের হাতে ধরা বাটি ভর্তি হলুদের গায়ে। রাইসা ফিসফিস করে বলল, তৃষা ভাবিকে আজ আস্ত রাখবে না। হলুদে একদম ভূত বানিয়ে ছাড়বে। তৃষা বিপদ আজ করতে পারে এক পা পেছালো, কিন্তু ততক্ষণে মেহসানা ওর এক হাত জাপটে ধরেছে। ও আর্তনাদ করে উঠল, মেহুদ ছাড়, দেখ আমার শাড়িটা নষ্ট হয়ে যাবে কিন্তু। আরে আরে, ক্যাপ্টেনের বউ হয়ে শাড়ির মায়া করিস? শালি, তোর একটা শাড়ি নষ্ট হলে তোর বর তোকে 10টা কিনে দিবে। চুপ থাক। মেহসানার হাসির মাঝে রাইসার তামান্না দুই দিক থেকে এগিয়ে এলো। তৃষা আর এক মুহূর্ত দেরি না করে কোনো মতেই নিজেকে ছাড়িয়ে নিয়ে ভৌ দৌড় দিল। ওর পিছু পিছু হলুদের বাটি হাতে ছুটল 3 মূর্তি। উঠোনের হাসাহাসি আর হুল্লোড় ছাপিয়ে তৃষার শাড়ির খসখস শব্দ আর ওর চঞ্চল পায়ে নুপুরের নিকন প্রতিধ্বনিত হতে লাগলো। উঠোনের ভিড় কাটিয়ে ও সোজা অন্তরের দিকে ছুটল। গন্তব্য দোতলার নিরাপদ ঘর। রাইসা পেছন থেকে চিৎকার করে বলল, ভাবিমণি, পালিয়ে বাঁচা যাবে না। আজ তোমাকে হলুদ ভূত করেই ছাড়বো। তৃষা হাঁপাচ্ছিল। শাড়ির কচি এক হাতে সামলে অন্য হাতে রেলিং ধরে ও যখন সিঁড়ির বাঁকটা দ্রুত বেগে অতিক্রম করতে চাইল, ঠিক তখনই ঘটল বিপত্তি। 2 তলার ল্যান্ডিংয়ে আসতেই কারো এক সুঠাম শক্ত দেহের সাথে ওর সজোরে ধাক্কা লাগলো। তৃষা নিজেকে সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল, কিন্তু তার আগেই একজোড়া বলিষ্ঠ হাত ওর কোমর জড়িয়ে ধরে এক হ্যাচকা টানে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তৃষার বন্ধ আখি পল্লব ভয়ে কাঁপছিল। হঠাৎ নাসারঞ্জে ধাক্কা দিল পরিচিত পারফিউমের কড়া ঘ্রাণ। ও চোখ খুলে তাকাতেই দেখল আর্য সেই অতলন্ত গভীর চোখের চাহনি। আর্য শুভ্র পাঞ্জাবিতে তৃষার হাতের হলুদের ছাপ ইতিউতি লেগে গেছে। হোয়াট ননসেন্স, এভাবে ছোটাছুটি করছেন কেন? তৃষা ভয়ে আড়ষ্ট হয়ে আসছিল, এই বুঝি আর্যকে এক ধমক দিবে। তবে আর্যর কণ্ঠে ধমকের চেয়ে উদ্বিগ্নতা প্রবল দেখে খানিক সাহসের সঞ্চয় হলো ওর। আর্যর অগোচরে শুকনো ঢোক গিলে ও বলল, ওকে কথা শেষ করতে না দিয়ে আর্য বলল, এমনি এমনি কেউ ছোটাছুটি করে? তার উপর শাড়ি পরেছেন ম্যাম, নিজেকে সামলান, সাথে আমাকেও শান্ত থাকতে দিন। আপনার কন্ডিশনের যে কোনো মুহূর্তে হার্টফল হতে পারে আমার। শেষ কথাগুলো খানিক নিম্ন স্বরে বলল আর্য, যার দরুন সেগুলো কর্ণগোচর হলো না তৃষার। তাইও পুনর্বার প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলল। আর্যকে ছেড়ে দিল সন্তর্পণে, অতঃপর নিজের পাঞ্জাবি ঠিক করতে করতে বলল, নাথিং। তৃষা ওকে ফের প্রশ্ন করতে যাবে তার আগে আর্য বলল, পাঞ্জাবিটা নষ্ট করে দিয়েছেন, এখন এটা পরিষ্কার কে করবে?
তৃষা তৎক্ষণাৎ ওখান থেকে কেটে পড়তে গেলেই আরও ওর হাত আঁকড়ে নিজের কিছুটা কাছাকাছি টেনে এনে বলল,